আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফারিয়া শারমিন। জনগণের কাছে দায়বদ্ধ সরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান, এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, হাজারো প্রাণের বিনিময়ে দেশে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের কল্যাণে কাজ করবে সেই সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে ইউজিসির জাতীয় কর্মশালায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শিরোনামে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কতটা সন্তোষজনক। পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে গবেষণা ও উদ্ভাবনী শিক্ষায় মনোযোগ দিতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের তারুণ্য বারবার রাজপথে নেমে এসেছে। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণ আবারও অধিকার আদায় মিছিলে সামিল হয়েছিল। এভাবে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করতে চায়। মেধা পাচার রোধ করে মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা এমন একটি প্রশ্ন হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে ওঠেনি। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাকে সময় উপযোগী করার কথা জানান সরকার প্রধান। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময় উপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময় উপযোগী করার কাজ এর ভিতরেই হাতে নিয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা, ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখতে সক্ষম হবে। পরে অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই তৈরি করতে পারবো না। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ও আইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি সরকারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে রোহিঙ্গা সমস্যার সমাধানে ও আইসিভুক্ত দেশগুলোর সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্থিক খাতে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করবে না বলে আবারও জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্রুত সময়ের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা তাঁর। আর জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেনে বাংলা কিউআর কোড ছাড়া অন্য কোনো কোড গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে চালু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির এই প্ল্যাটফর্মের প্রথম ফান্ডের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ৪২৫ কোটি টাকা প্রতিশ্রুত মূলধন নিয়ে যাত্রা শুরু করলো এই প্ল্যাটফর্ম। Creating good banking institutions, inshallah, wish us good luck. দেশের অর্থনীতিকে ক্যাশলেস সোসাইটিতে রূপান্তরের পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ক্যাশলেস সোসাইটির গল্প আমরা অনেকদিন শুনেছি, এবার আমরা সেটাকে একটা বাস্তবে রূপ দিতে চেষ্টা করব।
আপনারা জানেন আমাদের এখানে বিভিন্ন ধরনের কিউআর কোড ইউজ হয়। 30শে জুনের পরে কোনো ধরনের প্রোপ্রাইটারি কিউআর কোড থাকবে না। বাংলাদেশ ব্যাংকের যে কিউআর কোড, কিউআর কোড, সেটা ছাড়া অন্য কেউ কোনো কিউআর কোড ব্যবহার করতে পারবেন না। আর্থিক প্রতিষ্ঠানে সরকারের নীতির কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে, কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সুতরাং আমরা ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিনটা আনতে চাচ্ছি, সেটা আই হোপ দিস ইজ অ্যানাদার একটা বড় প্রক্রিয়া এখানে যোগ হয়েছে, যেটা আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর সাথে ভেরি মাচ অ্যালাইনড। প্রাইভেট সেক্টর যদি আন্ডার ফান্ডিং হয়, ব্যাংকগুলো যদি আন্ডার ক্যাপিটালাইজ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অ্যাচিভ করতে পারবো না। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারের সমস্যা সমাধানের পাশাপাশি দেশি বিদেশি ফান্ড আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। জ্বালানি খাতকে শক্তিশালী করতে সরকার দেশীয় সম্পদ ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মিলনায়তনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই কথা বলেন গত 17 বছর ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে আমদানি করেছে, কিন্তু বর্তমান সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায় বলেও জানান তিনি। সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দুল ইসলাম অমিত সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। আমরা গত ইলেকশনে নির্বাচিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগণের সরকার, সুতরাং জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই এবং সবাইকে সন্তুষ্ট করে সবাইকে একসাথে নিয়ে এসে আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে তা 60 দিনের নোটিশে বাতিলের সুযোগ থাকলেও সরকার সে পথে হাঁটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। তবে চুক্তিটির যৌক্তিক পর্যালোচনা করে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কিনা তা দেখবে সরকার। সকালে সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে হাম ও এর উপসর্গ নিয়ে 400 শিশুর মৃত্যু হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, হাম নিয়ে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটি দেখবে কী কারণে এই ডিজাস্টার হলো, কার গাফিলতি আছে তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। যেসব স্থানে শিশুরা এখনও টিকা পায়নি দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের জনগণের জন্য ক্ষতিকর কোনো চুক্তি আগে যেগুলো হয়ে গেছে প্রত্যেকটার ইভ্যালুয়েশন সরকার করবে। চুক্তি বলতে আমি কমনলি বলছি, এর মধ্যে কিন্তু আবারও সমঝোতা স্মারক থাকতে পারে। হামের যে সংকট হলো, যে ডিজাস্টার হলো টিকা নিয়ে, এটা নিয়ে একটা তদন্ত কমিটির ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। খুবই ক্রেডিবল একটা তদন্ত এটার হবে এবং সেটার প্রসেস চলছে। হাম ও হামের উপসর্গে সর্বশেষ 24 ঘন্টায় দেশে আরও 9 শিশু মারা গেছে। এই সময় নিশ্চিত হামে মারা গেছে 3 শিশু, আর হামের উপসর্গে মারা গেছে 6 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় 11 মে সকাল 8টা থেকে 12 মে সকাল 8টা পর্যন্ত সময়ে এই শিশু মৃত্যুর ঘটনাগুলো ঘটে। প্রতিবেদন অনুযায়ী এ সময় সারা দেশে আরও 1105 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 356 জন, আর নিশ্চিত হামে মারা গেছে 68 জন। মোট মৃত্যু 424 জন। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে। প্রাদুর্ভাবে আক্রান্ত হাজার হাজার শিশু মৃত্যুহার পৌঁছেছে আশঙ্কাজনক পর্যায়ে। এ প্রেক্ষিতে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দায়ী করে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ আইনজীবীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
চাঁদাবাজি বন্ধ করতে উদ্যোগ নেবে বিরোধী দল, এমন আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মিরপুর ১ শাহ আলী কাঁচা বাজার পরিদর্শনে গেলে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে তিনি এই আশ্বাস দেন। এই সময় সহযোগিতার জন্য বিভিন্ন জনের হাতে টাকা দেন জামায়াতে আমির। ব্যবসায়ীর অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতারা ৫,০০০ টাকায় দোকান বরাদ্দ নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ৬০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে এবং চলছে নীরবে চাঁদাবাজি। মানে এই ঘরগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকারের ভাড়া হলো ৫,০০০ টাকা, কিন্তু মালিকরা ভাড়া নিচ্ছে ১ লাখ, কেউ কোনো ঘর প্রতি ১.৫ লাখ। এই মালিক কারা? মালিক হচ্ছে বিগত সরকার আমলে পাইছে সরকার। সমস্যা আছে যেমন নীরবে চাঁদাবাজি হয়। এগুলা নিয়ে মাঠে নামবো, এগুলা নিয়ে আওয়াজ তুলবো, এগুলা নিয়ে জনগণকে সংগঠিত করব এবং একটা সময়ের ব্যবধানে ইনশাল্লাহ এই যন্ত্রণা থেকে আমরা জনগণকে মুক্ত করবো ইনশাল্লাহ। ঈদকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য পুলিশ সদর দপ্তরে বিশেষ সেল গঠন করা হবে। সেই সঙ্গে রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাটে চাঁদাবাজি সহ যে কোনো হয়রানির রোধে প্রস্তুত থাকবে প্রশাসন। এদিকে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হবে। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। মঙ্গলবার সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঈদ যাত্রা নির্বিঘ্ন করা, কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিষয়ক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের আগে ও পরের 7 দিন মনিটরিং সেল ও হটলাইনের মাধ্যমে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। শিল্প এলাকায় জাতীয় নিরাপত্তা, কোরবানি ঘিরে মহাসড়ক ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধেও সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিরোধী দলের নেতার চাঁদাবাজি নিয়ে করা মন্তব্যের বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে, যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে। মাননীয় বিরোধী দলীয় নেতা যে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক, লঞ্চঘাট, রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া গার্মেন্টস শ্রমিকরা যেন যথাসময়ে বেতন ভাতা পায় সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গেলে ভারতের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। বলেন, স্বরাষ্ট্রের কনসার্ন নিরাপত্তা এবং পুশিন যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকা। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সূক্ষ্ম নজরদারি করছে বলেও জানান তিনি। আমি জানি না তুই জানিস। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই শেষ বা 1 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জুলাই স্মৃতি জাদুঘর শেখ হাসিনার সব অপকর্মের স্মৃতির রেকর্ডশালা বলে মন্তব্য করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন। শাকিলা করিমের রিপোর্ট। প্রথমবারের মতো জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ সময় তাদের সাথে ছিলেন সংস্কৃতি মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। এ সময় সংস্কৃতি মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই চলতি বছরের জুলাইয়ের শেষ বা আগস্টের 1 তারিখে খুলে দেয়া হবে এই জাদুঘর। ব্যাপক কর্মযোগ্য এখানে আমরা কাজ করে চলেছি এবং কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব।
জুলাই জাদুঘর শতাব্দীর জন্য শিক্ষণীয় অবহিত করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, ফ্যাসিবাদকে কিভাবে পতন ঘটাতে হয় এই জাদুঘর তার স্মৃতি নিদর্শন। জুলাই আগস্টের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ফ্যাসিজম বিরোধী আন্দোলনকে উজ্জীবিত রাখা সহ সেই থেকে আগামী নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয় হচ্ছে এই মহান জাদুঘর। তা অবিলম্বে ওনারা খুলে দিবেন বলেছেন, আমরাও আশ্বস্ত হয়েছি। স্বৈরাচারকে কেউ সহ্য করে না, জুলাই জাদুঘর তার প্রমাণ মন্তব্য করে স্পিকার বলেন, জুলাই স্মৃতি জাদুঘর যুগ যুগ ধরে মানুষকে সাহস যোগাবে। এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। আমরা আশা করব বাংলাদেশের মানুষ সকল পর্যায়ের মানুষ এই জাদুঘর থেকে ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করবেন। জুলাই বাঁচিয়ে রাখতে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান স্পিকার। শাকিলা করিম, RTV, ঢাকা। ক্রিকেট বোর্ডের হারিয়ে যাওয়া ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করছে অ্যাডহক কমিটি। দল নির্বাচন বা মাঠের খেলায় হস্তক্ষেপ করা বোর্ড সভাপতির কাজ নয়। বোর্ডের শৃঙ্খলা ও খেলার মান উন্নয়নের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছে বর্তমান কমিটি। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সবচেয়ে বড় যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, ইটস দ্য রেপুটেশন। আর আপনি রেপুটেশনটাকে কিভাবে ঠিক করবেন, যত কম আউটসাইড ক্রিকেট নিয়ে আলোচনা হবে, যত ভালো ভালো জিনিস বিসিবির সাথে জড়িত হবে, কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বিসিবি কিভাবে করে সঠিকভাবে চলবে, বিসিবিতে ডেভেলপমেন্ট কিভাবে করে হবে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কিভাবে বাড়াতে পারি। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত 2 বাংলাদেশি পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এর আগে গত 25 ফেব্রুয়ারি সংসারের সচ্ছলতার আশায় লেবাননে পাড়ি জমিয়েছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাঁদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম। তবে গত রাতে খবর আসে ইসরায়েলের বিমান হামলায় তাদের মৃত্যু হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 2 রেমিটেন্স যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার দুপুর 12টার দিকে ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন। কিচ্ছু তো পাতিনি, আমি যোগাযোগ করতেছি, ওরা যে 10 জন ছিল একসাথে, আমি কারো যোগাযোগ পাতিনি। সুন্দরভাবে আগামী দিনগুলো চলতে পারে এবং লাশটাকে দাফন কাফন করার আমরা যেন জানাজায় অংশ নিতে পারি, তার কবরটা যেন আমাদের কবরস্থানে থাকে, এটাই এখন আমার বড় সান্ত্বনা। আমি লাঞ্চে এসে কথা কই, লাঞ্চে বাসায় আসি একটা সময়, তখনও ফোন দেয় যে আম্মু এই সময় বাসায় আসে, আব্বু কালকে ঢাকায় প্রচুর ঝড় বর্ষা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ঘটনাটিকে জঘন্য হামলা হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। দুপুরে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। এই পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার। সোমবার দুপুরে লেবাননের জিবদিন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ সহ 2 বাংলাদেশি প্রবাসী নিহত হন। পরিকল্পিতভাবে স্বাস্থ্য খাতকে আওয়ামী সরকার ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। বলেন, এই সেক্টরকে যতটুকু এগিয়ে নেওয়া দরকার ছিল তা করেনি। বিকেলে প্রেস ক্লাবে নার্সেস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার কথাও বলেন তিনি। এছাড়া জনসচেতনতার জন্য ও গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার জোর দিচ্ছেন বলেও জানান মন্ত্রী। আমাদের অত্যন্ত পরিচিত মুখ আন্দোলন, স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি বলা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত এই 1.5 দশকের স্বৈর শাসনে। আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে দেলে সাজাতে চাই। আমাদের বর্তমানে প্রায় 40,000 স্বাস্থ্যকর্মী আছে, তারা আবার 3-4 ভাগে বিভক্ত। কেউ হেলথ মিনিস্ট্রির আন্ডারে, কেউ ফ্যামিলি প্ল্যানিংয়ের আন্ডারে, কেউ কমিউনিটি ক্লিনিকের আন্ডারে।
আমরা এদেরকে একীভূত করে পাশাপাশি আরও 1 লক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়ে একটা জোরালো প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব। ঈদযাত্রায় যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিকেলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমল হোসেন খোকন। শুনানিতে বলেন 1890 সালের রেলওয়ে আইনে প্রতিটি ট্রেনে নারীদের নির্দিষ্ট কামরা থাকার কথা রয়েছে। সেই সঙ্গে 50 মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে একটি শৌচাগার সংযুক্ত থাকার কথাও বলা আছে। তাছাড়া এ নিয়ে একটি রিট আবেদনের প্রেক্ষিতে রুলও জারি করেছেন হাইকোর্ট, শুনানিতে তুলে ধরেন আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই ঈদযাত্রায় নারীদের কষ্ট লাঘবে নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখার আদেশ দেন আদালত। কাল ও পরশু অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের 2 দিন ব্যাপী নির্বাচন। 14টি পদে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে পাতানো আয়োজন অভিহিত করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন প্রার্থিতা বাতিল হওয়া আইনজীবীরা। সেই সঙ্গে সাধারণ আইনজীবীদের ও ভোটদানে বিরত থাকারও আহ্বান জানান তারা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জ্যেষ্ঠ আইনজীবী মুকসেদুল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার একটি নির্দিষ্ট প্যানেলের প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে আইনমন্ত্রীর অংশগ্রহণ স্পষ্টতই আইনের লঙ্ঘন। এ সময় আদালতে ভ্রাতৃত্ব পরিবেশ বজায় রাখতে এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রার্থিতা বঞ্চিতরা আইনি লড়াইয়ে যায়নি বলেও জানান তিনি। এই ইলেকশনে অংশগ্রহণ না করে, তারা যেন এখানে ভোট দিতে না চায়, এটা হচ্ছে আমাদের আহ্বান যে তারা সাধারণ জনগণের পক্ষে থাকবে এবং সুবিচার সুস্পষ্ট করার জন্য চেষ্টা করবে এবং কোনো অবস্থাতেই এই যে পাতানো ইলেকশন, এই ইলেকশনে তারা অংশগ্রহণ করবে না। কুরবানির ঈদে সাধারণত সবথেকে বেশি আকর্ষণ থাকে বড় সাইজের গরুতে। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে রাজধানীর খামারগুলো তৈরি করেছে বিশাল সাইজের বিভিন্ন জাতের সব গরু। কেরানীগঞ্জের আপেল বা সাভারের ইসলাম ব্রাদার এগ্রোতে 50,000 থেকে 20 লাখ টাকা পর্যন্ত গরু পাওয়া যাচ্ছে কুরবানির জন্য। কুরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। কুরবানির জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এগ্রো ফার্মগুলো। কৃত্রিম পদ্ধতির পরিবর্তে ঘাস, দানাদার ভুসি, ভুট্টা খাবার হিসেবে ব্যবহার করে মোটা তাজা করার কারণেই জনপ্রিয়তা পাচ্ছে খামারগুলো। কেরানীগঞ্জের আপেল এগ্রো কর্তৃপক্ষ তাদের খামারে বরাবরই বড় সাইজের গরু পালন করে আসছে। এবারও শাহিওয়াল, হাসা, গির, বলদ, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু মোটা তাজা করেছে কুরবানির জন্য। ক্রেতাকে এসব গরু কিনতে যেতে হবে খামারে, আর দর দামেই কিনতে পারবেন পছন্দের গরু। 120টা গরু কালেক্ট করা হয়েছে। 300 থেকে শুরু করে আপনার 1200 কেজি পর্যন্ত আমাদের কাছে গরুর এবার আছে। ম্যাক্সিমাম কালেকশন হচ্ছে শাহিওয়াল, ব্রাহ্মা আছে, ব্রাহ্মা ক্রস আছে, ফ্ল্যাগ বে আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে। সাভারের ইসলাম ব্রাদার খামারেও প্রস্তুত হয়েছে অন্তত 300 গরু। 1 টনের ওজনের বেশি ফ্রিজিয়ান এই গরু এরই মধ্যে বিক্রি হয়েছে 12 লাখ টাকায়। দেখতে সুন্দর হওয়ায় ক্রেতাদের মন কাটছে শাহিওয়াল, গির, দেশি ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু। পছন্দের গরু কিনতে খামারে পরিবার নিয়ে অনেকেই এসে করছেন দরদাম। গরু আমাদের পছন্দ হয়েছে, এখন আমরা দাম দস্তরে যাব। পছন্দ হলে রেখে গেলাম, ঈদের আগে পৌঁছায় দিল, এটাই বড় সুবিধা। কৃত্রিম কোনো উপাদান ছাড়াই দানাদার খাবার দিয়ে লালন পালন করে বড় করার কথা জানিয়েছেন খামারিরা। 50,000 টাকা থেকে শুরু করে 50 লাখ টাকা পর্যন্ত গরু পাবেন ভাই। শুধু বলতে হবে আর কি আপনার বাজেট কত। কাঁচা ঘাস খাওয়াই গরুরে বেশি, আর হচ্ছে আপনার দানাদারের মধ্যে ধানের গুঁড়া, তারপরে ভুট্টা ভাঙা একদম আর কি। আমরা এগুলো সব র মেটেরিয়ালস খাওয়াই। আমরা গরু সময় দেই অনেক, গরুর খাওয়াই কম, সময় দেই অনেক। যে কেউ গরু কিনে ঈদের আগ পর্যন্ত লালন পালনের জন্য খামারেই রাখার ব্যবস্থা রেখেছে খামারিরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর 7 মসজিদ রোডের কনকর্ড এমিনেন্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইবনে সিনা ট্রাস্টের নতুন প্রতিষ্ঠান সিনা বেকার্স। ফিতা কেটে উদ্বোধন করেন ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ডক্টর AKM সদরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিনা বেকার্সে মিলবে স্বাস্থ্যসম্মত ফ্রেশ বেকারি পণ্য, যার মধ্যে রয়েছে ব্রেড, পিৎজা, বার্গার, পেস্ট্রি ও স্পেশাল কফি। উদ্বোধন উপলক্ষে আগামী 18 মে পর্যন্ত থাকছে বাই 1 গেট 1 ফ্রি অফার। সাভারের খাগানে ব্র্যাক BCDM-এ অনুষ্ঠিত হলো মেধা বিকাশ সংযোগ 2026। অদম্য মেধাবীদের
তরুণদের স্বপ্ন পূরণের এই মিলন মেলায় অংশ নেন ৮০ জন শিক্ষার্থী এবং ২০ জন অ্যালামনাই। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে বলেন, প্রযুক্তি নির্ভর বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষানীতি আধুনিকায়ন জরুরি। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির পরিচালক শাফি রহমান খান জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৬,০০০ আবেদনকারীর মধ্যে নির্বাচিত ৪০০ জন এই বৃত্তি পাচ্ছেন, যার ৫১% নারী। উপস্থিত ছিলেন ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবির সহ বিশিষ্টজনরা। নির্বাচিতরা মাসিক ৮,০০০ টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। ব্র্যাক স্কুলে যারা বড় হয়েছে লিডারশিপ নিয়ে অনেক কথা বলা হতো, ব্র্যাক ইউনিভার্সিটিতে লিডারশিপ নিয়ে অনেক কথা বলা হতো। কারণ লিডারশিপটা কিন্তু কোনো পদবি না, লিডারশিপ না যে এটা তোমার টাইটেল ডিসক্রাইব করে যে লিডারশিপ, আপনি লিডার। যে যে জায়গাতে আছে, যে যে পোস্টে আছে, সেই পোস্টে থেকেই সে নেতৃত্ব দিতে পারে। স্বাধীনতাত্তর বাংলাদেশের মঞ্চ নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ কিংবদন্তি অভিনেতা ও নির্দেশক আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ। সোমবার গভীর রাতে রাজধানী ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় আতাউর রহমানকে। সেখানে সংস্কৃতি কর্মী, সহকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। আরও জানাচ্ছেন মারজান ইভান। ছিলেন যার মধ্যে কোনো রকম রাগঢাক ছিল না, যার মধ্যে কোনো কুপমণ্ডকতা ছিল না, কোনো রকম ভণ্ডামি ছিল না। ওনার বাড়ি নোয়াখালী, আমার বাড়িও নোয়াখালী, এ নিয়ে কত রকমের হাসাহাসি আমরা করতাম। মন থেকে উনি খুবই নরম মানুষ, মানতেও হয় আবার মেনে নিতেও হয়, কষ্টও পেতে হয়। এভাবেই প্রয়াত নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে জানাজায় অংশ নিয়ে ভালোবাসায় স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় আতাউর রহমানের মরদেহ। সেখানে ফুলের শ্রদ্ধা আর অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় জানানো হয় মঞ্চ নাটকের এই কিংবদন্তিকে। আমার এই দেশেতে জন্ম যেন। 1941 সালের 18 জুন নোয়াখালীতে জন্ম নেয়া আতাউর রহমান ছিলেন একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চ নির্দেশক ও লেখক। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন 21 পদক ও স্বাধীনতা পদক। তার নির্দেশনা, অভিনয় এবং নাট্যচিন্তা বাংলা নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে কয়েক দশক ধরে। আমি জীবন নিয়ে আজও স্বপ্ন দেখি, চাই শান্তিময় পরিসমাপ্তি। গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে অসুস্থ হন আতাউর রহমান। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। আমার বাবা কাউকে কাজের জন্য বা কোনো কারণে ক্ষুদ্রতম যদি মনে আঘাত দিয়ে থাকে, ওনাকে ক্ষমা করবেন। বাংলাদেশের মঞ্চনাট্যের ইতিহাসে আতাউর রহমান নামটি উচ্চারিত হবে গভীর শ্রদ্ধার সঙ্গে। তার সৃষ্টিকর্ম ও অবদান অনুপ্রেরণা যোগাবে আগামী প্রজন্মের নাট্যকর্মীদের। সকল দেশের রানী সেজে। মারজান ইভান, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।